শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়টা পড়ব। সেই প্রথম অধ্যায়ে রয়েছে কি গ্রহ রূপে পৃথিবী। এই গ্রহ রূপে পৃথিবী বলতে আমরা কি বুঝি? পৃথিবী একটি গ্রহ, তাই তো? অবশ্যই পৃথিবী একটি গ্রহ, কারণ আমরা সৌরজগতের যখন ছোটবেলায় পড়তাম যে নবগ্রহ পড়তাম, তাই তো? কিন্তু পরবর্তীতে কি হয়েছে যে 8টি গ্রহ হয়েছে এবং প্লুটোকে বাদ দেওয়া হয়েছে বলে এই নয়, সেখানে দুটো ভাগ করা হয়েছে, একটা কুলীন গ্রহ আর একটা বামন গ্রহ। তো কিছু গ্রহ কুলীন গ্রহের মধ্যে পড়ছে আর কিছু গ্রহ বামন গ্রহের মধ্যে পড়ছে। তো ঠিক সেই জায়গায় এসে আমাদের সৌরজগৎ জানি, সৌরজগৎকে কেন্দ্র করে মাঝখানে কে অবস্থান করছে? সূর্য অবস্থান করছে, ঠিক আছে? আর একে কেন্দ্র করে এর চারিপাশে কি এক একটি গ্রহ, সেই গ্রহরা আবর্তন করছে। তো এখানে যে গ্রহটা রয়েছে সেটা হলো বুধ, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে সেটা হলো শুক্র এবং তারপরে যেটা রয়েছে সেটা হলো পৃথিবী। এরপরে আমাদের বাদবাকি গ্রহগুলি রয়েছে, কিন্তু আমাদের পাঠ্য বিষয় কি? এই গ্রহরূপে পৃথিবী, এই পৃথিবী সম্পর্কে আলোচনা। এখন পৃথিবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা কি বলতে পারি বল? আচ্ছা, পৃথিবীর যে গঠন, সেই গঠনটা যদি আমরা পুরোপুরি আঁকি এখানে, তাহলে কি করব? এই রকম একটা চিত্র হবে, এরকম একটা চিত্র হবে, তো হবে। এই পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে একটু হেলানো টাইপের, এই রেখাটাকে কি বলা হচ্ছে? এই রেখাটাকে কি বলা হচ্ছে? এই রেখাটাকে বলা হচ্ছে অক্ষ। কি বলা হচ্ছে? অক্ষ। এবার দেখ, পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা চলে গেছে, সেই রেখাটার নাম কি? মাঝ বরাবর একটা রেখা চলে গেছে, এই রেখাটার নাম হলো নিরক্ষরেখা। ঠিক আছে?
তাহলে আমরা ছোটবেলায় পড়েছিলাম গ্রহের কিছু বৈশিষ্ট্য থাকে। কি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য যে গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, এটা বৈশিষ্ট্য পড়েছিলাম। 2 নম্বর বৈশিষ্ট্য কি পড়েছিলাম? গ্রহগুলি আকার ও আয়তনে ছোট হয়, এটা পড়েছিলাম। হ্যাঁ, এটাও বলতে পারিস, নক্ষত্রের তুলনায় ছোট হয়। 3 নম্বর কি পড়েছিলাম? গ্রহগুলি নক্ষত্রের আকর্ষণে এদের চারদিকে ঘুরতে থাকে, তাই তো? তাহলে এইরকম আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছিলাম। এটা সেই ক্লাস 6-এ চলে গেছি আমরা, কিন্তু আমরা আছি কোথায়? ক্লাস 9-এ। সেখানে যদি আমরা আলোচনা করি গ্রহরূপে পৃথিবী, তো পৃথিবীর এইটুকু আলোচনা আমাদের দেয়নি, এটা আমরা অতীতে পড়ে এসেছি। এখন বর্তমানে আমরা কি পড়ব? বর্তমানে আমরা পড়ব যে পৃথিবীর আকৃতিটা কেমন, সেই নিয়ে বিভিন্ন ভৌগোলিকবিদদের মতবাদগুলি আমরা পড়ব, এবং তার সাপেক্ষে এক একজন ভৌগোলিকবিদ বা এক একজন দার্শনিক এক এক রকম মত আমাদের কাছে উপস্থাপিত করেছে, এবং প্রমাণ সাপেক্ষে। বোঝা গেল? সেইগুলো আমরা পড়ব আমাদের এই অধ্যায়ের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে এটা মুছে ফেলি আমি। এবার আসি পৃথিবীর আকৃতিগত বর্ণনায়। আকৃতিগত বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম প্রথমে মত দিয়েছেন। ঠিক আছে, সেখানে এখান থেকেই তোদের লেখা শুরু হবে। কি লেখা শুরু হবে?
কিছু দার্শনিকের নাম আমি বলবো, সেগুলো একটু মনে রাখতে হবে। যেমন গ্রিক দার্শনিক তোমার থালেস, ডেমোক্রেটিস, তারপরে হোমার, ঐতিহাসিক হেকাটিয়াস, এনারা পৃথিবীর আকৃতির সম্পর্কে বিভিন্ন রকম মত আমাদের কাছে তুলে ধরেছেন। ঠিক আছে, সেখানে আমরা প্রথম যে ধারণাটা দেব যে পৃথিবীর আকৃতি হলো গোলাকার। কেমন আকৃতি হলো? গোলাকার। সেই ধারণার সাপেক্ষে একাধিক ভৌগোলিকবিদ যে ধারণা দিয়েছে সেগুলো আমরা উল্লেখ করব। তার আগে বিভিন্ন ব্যক্তিবর্গরা মনে করত যে পৃথিবীর ওপরে ভাগটা একটা চ্যাপ্টা এবং এর প্রান্ত ভাগটা খাড়া। ঠিক আছে, এর প্রান্তভাগ পর্যন্ত যদি আমরা গিয়ে পৌঁছাই হয়তো সেখান থেকে পড়ে যাব। কিন্তু পরবর্তীতে বিভিন্ন দার্শনিক এবং ভৌগোলিক বিদগণরা তারা একাধিক পরীক্ষার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছে পৃথিবীর আকৃতি গোলাকার। এমনকি তারপরে এসেছে পৃথিবীর আকৃতি গোলাকার নয়, উত্তর ও দক্ষিণ মেরু সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিকটা সামান্য স্ফীত, মানে বড়। ঠিক আছে, এই ধারণাটাকে আবার বলা হচ্ছে যে জিওট, অর্থাৎ পৃথিবীর আকৃতি না চ্যাপ্টা, না গোলাকার, না কমলা লেবুর মতো, না ন্যাসপতির মতো, অর্থাৎ পৃথিবীর আকৃতি কিসের মতো? পৃথিবীর নিজের মতোই। এই ধারণাকে বলা হচ্ছে জিওট। ঠিক আছে, তো সবার প্রথমে পৃথিবীর আকৃতি যে গোলাকার এই ধারণাটা যিনি দিয়েছিলেন ওনার নাম কি বলতে পারবি? আচ্ছা, তার আগে আমরা জেনে নিই যীশু খ্রিস্টের জন্মের আগে যে সময়কালকে সেটাকে বলা হয় কি? খ্রিস্টপূর্বাব্দ। আর যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কালকে বলা হয় কি? খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো যিনি ধারণাটা দিয়েছিলেন তিনি যীশু খ্রিস্টের জন্মের আগে দিয়েছিলেন। ঠিক আছে, ইনি হলেন গ্রিক পণ্ডিত পিথাগোরাস। হুম, তাহলে সর্বপ্রথম যিনি ধারণা দিয়েছিলেন ওনার নাম কি? একজন গ্রিক পণ্ডিত, তিনি নাম পিথাগোরাস। তিনি খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগে ধারণা দিয়েছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে।
পিথাগোরাস। এবং আরো কিছু কথা শুনে রাখ, এনার এই ধারণার সাপেক্ষে কিছু কিছু ব্যক্তিবর্গগণরা তাকে সমর্থন জানিয়েছিল, ঠিক আছে, যে পৃথিবীর আকৃতি গোলাকার। সেই ব্যক্তিবর্গদের নাম কি রয়েছে? যেমন আর্যভট্ট, কপারনিকাস, এনারা। 2 নম্বরে যদি আমরা যাই, সেখানে সর্বপ্রথম পদার্থবিদ্যার সূত্র মেনে যিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার, ওনার নাম কি? ওনার নাম হলো অ্যারিস্টটল। কি নাম? অ্যারিস্টটল। ইনিও হলেন একজন গ্রিক দার্শনিক। পদার্থবিদ্যার তিন নম্বর আমরা কি বললাম? জ্যামিতিক পদ্ধতিতে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন খ্রিস্টপূর্ব 250 সাল নাগাদ এরাটোস্থেনিস। কি বললাম? এরাটোস্থেনিস। লেখা হয়ে গেছে 2 নম্বর। 3 নম্বরটা ঝটপট লিখে ফেল। 4 নম্বরে চলে আস। চার নম্বরে কোন ব্যক্তির ধারণা অনুসারে প্রথম জাহাজের মাস্তুল অংশকে দেখে নির্ণয় করা হয় যে পৃথিবীর আকৃতি গোলাকার? ইনি হলেন কে? ইনি হলেন টলেমি। তাহলে টলেমি ধারণা অনুসারে সমুদ্র থেকে উপকূলের দিকে আসা জাহাজের মাস্তুল ভাগকে দেখে বলা হয় পৃথিবীর আকৃতি গোলাকার। হয়েছে? যে টলেমির ধারণা অনুসারে
সমুদ্র থেকে উপকূলের দিকে আসা জাহাজের মাস্তুল ভাগকে দেখে বলা হয় পৃথিবীর আকৃতি গোলাকার। লেখা হয়ে গেলে আমাকে বলবি। এবং এটা আমাদের বড় প্রশ্ন, পরীক্ষায় আসে প্রত্যেকবারের জন্য। প্রশ্নটা আমি এখানে লিখে দিচ্ছি। পৃথিবীর আকৃতি গোলাকার, এর সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে। এবং পরীক্ষায় আরো একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় যে পৃথিবীর আকৃতি যে গোলাকার তার সাপেক্ষে বেনফোর্ড লেভেলের পরীক্ষা, ফার্দিনান্ড ম্যাগেলানের সমুদ্র যাত্রা এবং দিগন্ত রেখার সাপেক্ষে প্রমাণগুলি আলোচনা করো। আমাদের পৃথিবীর আকৃতি যে গোলাকার এর সাপেক্ষে প্রায় 8টা থেকে 10টা যুক্তি রয়েছে, কিন্তু পরীক্ষার সময় তোদের তো 8টা থেকে 10টা যুক্তি লিখতে পারবি না কখনো। তাহলে সেখানে কি করতে হবে? সেখানে আমাদের টিচাররা কখনো কখনো উল্লেখ করে দেয় যে যে কোনো 2টি বা যে কোনো 3টি বা যে কোনো 4টি, অথবা কিছু নির্ধারিত করে বলে দেয় যে আমি ইতিপূর্বে যেটা বললাম সেইগুলোই। তাহলে আমরা এখানে 10টা বা 8টা যে কটা যুক্তি রয়েছে সব কটাই পড়াবো। ঠিক আছে। তার মধ্যে আমি লিখতে বলবো কটা, 3টে বা 4টে পরীক্ষায় আসলে, এবং স্যারেরা যেটা যেটা বলে দেবে সেটা সেটাই লিখতে হবে প্রশ্নে। প্রথম 1 নম্বর যুক্তি, ফার্দিনান্দ ম্যাগেলানের সমুদ্র যাত্রা। কি বললাম? ফার্দিনান্দ ম্যাগেলানের সমুদ্র যাত্রা। এবং আমি এটা শুধু বড় প্রশ্ন করাবো না, এর মধ্যে ছোট ছোট ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো ভালো করে মনে রাখতে হবে। এখান থেকেই আমাদের এমসিকিউ এবং এসএকিউ গুলো দিয়ে থাকে। কি আছে ফার্দিনান্দ ম্যাগেলানের সমুদ্র যাত্রা? প্রথম বলি, ফার্দিনান্দ ম্যাগেলান 1519 সালে স্পেনের থেকে ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া জাহাজে করে সমুদ্র ভ্রমণে রওনা দেন। ঠিক আছে, তাহলে এখানে কটা ইনফরমেশন পেলাম? 1519 সালে আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে কি, ফার্দিনান্ড ম্যাগেলান কত সালে সমুদ্র অভিযান বা সমুদ্র যাত্রা শুরু করেন? কত সালে? 1519 সালে। কোথা থেকে সমুদ্র যাত্রাটা শুরু করেন? স্পেন থেকে। কোন জাহাজে করে সমুদ্র যাত্রা শুরু করেছিলেন? ভিক্টোরিয়া জাহাজে করে সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। এই তিনটে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় ঘুরে ফিরে আসতেই থাকে। ঠিক আছে, তো 1519 সালে যাত্রা শুরু করেছিলেন স্পেন থেকে এবং ভিক্টোরিয়া জাহাজে করে, এবং তিনি সমগ্র সমুদ্র ভ্রমণ করার পর ঠিক যেখান থেকেই শুরু করেছিলেন সেই জায়গায় এসে আবার উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, কি করেছিলেন? যেখান থেকে সমুদ্র যাত্রা শুরু করেছিলেন ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে আবার সেই জায়গায় এসে পৌঁছেছিলেন। যে কারণে তার এই ঘুরে ঘুরে সেই জায়গায় আসার কারণ হিসাবে তিনি বলছেন যে কি, যে পৃথিবীর গোলাকার আকৃতির হওয়ার জন্যই এটা সম্ভব হয়েছে, না হলে সম্ভব হতো না। বোঝা গেল বিষয়টা? তাহলে আমি কি বলেছি সেটা একবার বল। পৃথিবীর আকৃতি গোলাকার, এর সাপেক্ষে যুক্তি দাও। প্রথম যুক্তি হলো ফার্দিনান্ড ম্যাগেলানের সমুদ্র যাত্রা, যেখানে তিনি 1519 সালে স্পেনের থেকে ভিক্টোরিয়া জাহাজে করে সমুদ্র ভ্রমণে রওনা দিয়েছিলেন। রওনা দেওয়ার পর তিনি সমগ্র সমুদ্র ভ্রমণ করে যে জায়গা থেকে শুরু করেছিলেন সেই জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন, এবং সে থেকেই তিনি প্রমাণ দিয়েছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার দরুন এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? 2 নম্বর, উপকূল থেকে জাহাজ না, এখানে অনেকগুলো আমি 8টা থেকে 10টা প্রমাণ দেব বলেছি, তার 1 নম্বর প্রমাণ হয়ে গেছে, এটা 2 নম্বর প্রমাণ চলছে। তাহলে কি বললাম? উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ। তোরা কেউ সমুদ্র পাড়ে গেছিস? গিয়ে কখনো কোনো জাহাজকে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে এগিয়ে আসতে দেখেছিস? দেখিসনি। যদি কখনো সম্ভব হয়, সমুদ্রের উপকূল ভাগে দাঁড়িয়ে থাকা কোনো একটা মানুষ, সে যদি গভীর সমুদ্র থেকে আসা কোনো জাহাজ এটা এদিকে হবে না, এই দিকে হবে,
গভীর সমুদ্র থেকে এগিয়ে আসা কোনো জাহাজকে লক্ষ্য করে প্রথমে এই মানুষটা কি দেখতে পাবে? জাহাজের মাস্তুল অংশটা দেখতে পাবে। ঠিক আছে? আর একটু কিছু সময় পরে গিয়ে মানুষটা কি দেখতে পাবে? জাহাজের ডেকের অংশটা দেখতে পাবে। ঠিক আছে? আর তারও একটু পরে গিয়ে অর্থাৎ জাহাজটা যখন একেবারে কাছাকাছি চলে আসবে তখন কি দেখতে পাবে? সমগ্র জাহাজটাই সে দেখতে পাবে। ঠিক আছে? এই জন্যই বলা হচ্ছে যে পৃথিবীর আকৃতি গোলাকার থাকার দরুন যখন জাহাজটা দূরে ছিল তখন জাহাজের শুধুমাত্র কি দেখা গিয়েছিল? মাস্তুলের অংশটা দেখা গিয়েছিল এবং জাহাজটা যত কাছে এগিয়ে আসছে ঠিক সেই সময় গিয়ে ডেকের অংশ এবং সবচেয়ে যখন কাছে এসেছে তখন জাহাজের পুরো অংশটা দেখা গেছে। এই থেকেই ভৌগোলিকবিদরা প্রমাণ দেন যে পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার দরুন এই রকম দৃশ্যমান হয়ে থাকে। তাহলে 2 নম্বরটা কি বোঝা গেছে তোদের? না আরো একবার রিপিট করব? বল। আরো একবার রিপিট করছি, শুনে নে। পয়েন্টের নামটা আমাদের দিতে হবে উপকূল থেকে জাহাজ পর্যবেক্ষণ। উপকূল ভাগে দাঁড়িয়ে থাকা কোনো একজন মানুষ গভীর সমুদ্র থেকে আসা কোনো জাহাজকে যদি লক্ষ্য করে সে প্রথমে জাহাজের মাস্তুলের অংশটা, তার কিছু সময় পরে গিয়ে জাহাজের ডেকের অংশটা, তারও কিছু সময় পরে অর্থাৎ জাহাজটা যখন খুব কাছাকাছি চলে আসবে তখন জাহাজের সমগ্র অংশটা দেখতে পাবে। সামনের দিকের অংশটা। তো সেই জায়গায় গিয়ে ভৌগোলিকবিদরা বলছেন পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার দরুন এই দৃশ্যমানটা হয়ে থাকে। তাহলে 2 নম্বর প্রমাণ বুঝতে পেরেছিস প্রত্যেকে? এবার আমরা আসবো 3 নম্বর প্রমাণ। 3 নম্বরের প্রমাণটা খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং এটা বারবার পরীক্ষায় আসে। কি? বেনফোর্ড লেভেলের পরীক্ষা। তাহলে কি বললাম? বেনফোর্ড লেভেলের পরীক্ষা। এখানেও কিছু কিছু ইনফরমেশন আমি বলবো, সেখানে সেই ইনফরমেশন গুলো ভালো করে মনে রাখতে হবে। কি ইনফরমেশন? যে বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল অ্যালফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেনফোর্ড খালের উপরে
1870 সালে একটি পরীক্ষা করেন, যেটা বেনফোর্ড লেভেলের পরীক্ষা নামে পরিচিত। বোঝা গেছে? কি বললাম? বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেনফোর্ড খালের উপর 1870 সালে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষাটা হচ্ছে বেনফোর্ড লেভেলের পরীক্ষা। এবার কি নিয়ে পরীক্ষা করে? একটা খালে কি থাকে? জল থাকে, তাই তো? তিনি সমান দৈর্ঘ্যের 3টে কাঠের দণ্ড নিয়েছিলেন। কি করেছিলেন? সমান দৈর্ঘ্যের 3টে কাঠের দণ্ড নিয়েছিলেন এবং প্রত্যেকটা দণ্ডকে 1 কিলোমিটার অন্তর অন্তর 1 কিলোমিটার অন্তর অন্তর সেই খালের ওপরে স্থাপন করেছিলেন। ঠিক আছে? এবং তিনি পার থেকে দেখলেন যে মাঝের যে দণ্ডটি, সেই দণ্ডটি দুপাশের দণ্ড অপেক্ষা কিছুটা হলেও উঁচুতে অবস্থান করছে। বোঝা গেল? এ থেকে তিনি বলেছিলেন যে পৃথিবী উপরিভাগের আকৃতি গোলাকার হওয়ার দরুনই মাঝের দণ্ডটি উঁচুতে অবস্থিত হয়েছে আর দুপাশের দণ্ডটি সেই তুলনায় ক্রমশ নিচুতে অবস্থান করছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে বেনফোর্ড লেভেলের পরীক্ষাটা সম্পূর্ণরূপে আরো একবার আমি তোদেরকে বলে দিচ্ছি যে বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেনফোর্ড খালের উপর 1870 সালে একটি পরীক্ষা করেন। পরীক্ষাটা ছিল তিনি সমান মাপের 3টি কাঠের দণ্ডকে নিয়ে বেনফোর্ড খালের উপর 1 কিলোমিটার দূরে দূরে সেগুলোকে স্থাপন করেন এবং পার থেকে লক্ষ্য করেন যে মাঝের দণ্ডটি দুপাশের দণ্ড অপেক্ষা কিছুটা উঁচুতে অবস্থান করছে। এই থেকেই তিনি বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার দরুন এই রকম দৃশ্যমান হয়েছে। 3 নম্বর বোঝা গেছে? কোনো ডাউট আছে? নেই তো? তাহলে 4 নম্বরে আসবো। চার নম্বর লিখে ফেল। দিগন্ত রেখার সপক্ষে প্রমাণ। এখানে এটা থাকলেও অসুবিধা নেই। দিগন্ত রেখার সপক্ষে প্রমাণ। এখানটায় কি বলি একটু বুঝে নে। তোরা কখনো নিজেদের বাড়ির ছাদের উপরে উঠেছিস? এবার যখন বাড়িটা একতলা হবে তখন সেই বিষয়টা খুব একটা লক্ষ্য করা যায় না। 5 তলা 6 তলা বাড়ির ছাদ থেকে যখন লক্ষ্য করবি বা অথবা কখনো যদি
কোনো বিশাল আকার খোলা মাঠে একা দাঁড়িয়ে থাকিস মাঝ বরাবর, তখন লক্ষ্য করবি যে দূরের দিকে তাকালে কি হয়, মনে হয় আমাদের মাথার উপরে যে আকাশটা আছে না, সেই আকাশটা মনে হয় মাটির সঙ্গে এসে মিশে গেছে। কি হয়েছে? আমাদের মাথার উপরের আকাশটা মনে হয় মাটির সঙ্গে এসে মিশে গেছে। এই যেখানে আমাদের এই আকাশটা মিশছে সেখানে মনে হয় একটা বৃত্তাকার রেখার মতো কল্পনা হয়ে থাকে, তাই না? তাহলে এই কল্পনাটা কেন হয়ে থাকে? যে পৃথিবীর আকৃতি গোলাকার হওয়ার দরুনই মনে হয় যে মাথার উপরের আকাশটা আমাদের পৃথিবীর মাটির সঙ্গে মিশে গেছে। কারণ আমাদের চোখের দৃষ্টিশক্তি ওই পর্যন্ত পৌঁছাতে পারছে। পৃথিবীর আকৃতি যেহেতু গোলাকার, সে ডাউন হচ্ছে আস্তে আস্তে, আমাদের চোখের দৃষ্টিশক্তির লেভেলের বাইরে চলে যাচ্ছে। মজা গেল? তাহলে 4 নম্বর প্রমাণ বুঝতে পেরেছিস? 5 নম্বর প্রমাণ। চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর ছায়া। আচ্ছা, তোরা সবাই চন্দ্রগ্রহণ দেখেছিস? চন্দ্রগ্রহণের সময় কি হয়ে থাকে? যে সূর্য সূর্য এবং চাঁদ এর মাঝখানে কে চলে আসে? পৃথিবী চলে আসে, তাই তো? সূর্য এবং চাঁদের মাঝখানে কে চলে আসে? পৃথিবী চলে আসে। ফলে সূর্য থেকে যে আলোটা পৃথিবীর ওপরে পড়ছে সেই আলোটা পৃথিবী কি করে দিচ্ছে? পুরোপুরি ব্লক করে দিচ্ছে। ফলে পৃথিবীর যে ছায়া, সেই ছায়াটা কিসের ওপরে পড়ছে? চাঁদের ওপরে পড়ছে। ফলে তখন চাঁদের একটা অংশের ওপরে কি হচ্ছে? কালো ছায়া তৈরি হচ্ছে, হয়তো কালো ছায়া তৈরি হয়। সেটাকে কি বলা হয়? চন্দ্রগ্রহণ বলা হয়। এই কালো ছায়ার সময় দেখতে পাবি যে এই ছায়াটা কোনো সরল রেখা বরাবর হয় কি? হয় না। কেমন হয়? অর্ধবৃত্তাকারে হয়ে থাকে। অর্ধবৃত্তাকারে হয়ে থাকে। তো পৃথিবী গোলাকার আকৃতি হওয়ার দরুনই এই পৃথিবীর ছায়াটা যখন চাঁদের উপর পড়ছে সেটা দেখতে অর্ধবৃত্তাকার লাগছে। পুরোপুরি যেহেতু ঢেকে যায় না, তাই আমাদের, এবং চন্দ্রগ্রহণের সময় আস্তে আস্তে পুরোপুরিটাই ঢেকে যায়। যখন তার আগে থাকবে দেখবি অর্ধবৃত্তাকারে ঢাকতে ঢাকতে যাচ্ছে। সূর্যগ্রহণের সময় আমাদের কি হয় যে এই চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। ফলে চাঁদ সূর্যকে আস্তে আস্তে ঢেকে দিতে থাকে। আর পৃথিবীর ওপরের পৃষ্ঠে আমরা বসবাস করি, তখন আমরা সূর্যের আলোটা দেখতে পাই না। যার ফলস্বরূপ কি হয়? আমরা বলি সূর্যগ্রহণ হচ্ছে। বোঝা গেল? তাহলে চন্দ্রগ্রহণের সময় কি হয়? সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী থাকে, এটা প্রশ্নই আসে। আর সূর্যগ্রহণের সময় কি হয়? সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ আসে।
ক্লিয়ার হলো? ছ নম্বর প্রমাণ। 6 নম্বর প্রমাণ হলো উপগ্রহ চিত্র। মানুষ আজ বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়েছে না? এগিয়েছে তো, যার কারণে আমাদের ভারতবর্ষ চন্দ্রযান 3 তৈরি করেছে। চন্দ্রযান 3 তৈরি করে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলো বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, তাই তো? এছাড়াও কিছু কিছু উপগ্রহ, অর্থাৎ যেটাকে আমরা বলি স্যাটেলাইট, ইংরেজিতে বলে থাকি, ঠিক আছে, সেই স্যাটেলাইট বা উপগ্রহ আমাদের পৃথিবী থেকে পাঠানো হয়েছে, যারা কি করবে, যে মানুষের প্রযুক্তি দ্বারাই পাঠানো হয়েছে, ঠিক আছে, যারা পৃথিবীর চারপাশে ঘুরবে এবং পৃথিবীর সমগ্র ডেটা বা তথ্য সংগ্রহ করবে। ঠিক আছে, তো উপগ্রহ কাদের বলে? যারা গ্রহের চারপাশে ঘোরে তাদেরকে উপগ্রহ বলে। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ রয়েছে, তার নাম কি? চাঁদ। এছাড়াও আজকের দিনে বিজ্ঞান প্রযুক্তিটা এতটাই এগিয়েছে, আমেরিকার গবেষণা সংস্থা নাসা, তারপরে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এরা কি করছে, যে পৃথিবীর চারপাশে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ প্রেরণ করছে। ঠিক আছে, এই কৃত্রিম উপগ্রহগুলো যা পৃথিবী থেকে যা যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে গিয়ে এরা পৃথিবীর চারপাশে ঘুরছে এবং পৃথিবীর উপরিভাগের তথ্যচিত্র আমাদের কাছে প্রেরণ করছে। তাই সেই উপগ্রহ চিত্রগুলি দেখে বিজ্ঞানীরা প্রথম উপগ্রহ চিত্রগুলি যখন অ্যানালাইসিস করে, অর্থাৎ বর্ণনা বা বিশ্লেষণ করে, তখন বুঝতে পারেন যে পৃথিবীর উপরিভাগের আকৃতি কি গোলাকার। বোঝা গেল? তাহলে এটা হলো উপগ্রহ চিত্রের সাপেক্ষে প্রমাণ। আমি এই 6টা প্রমাণই তোদের কাছে রাখবো, আর বেশি প্রমাণ দেব না। এবার আসি কিছু ছোট প্রশ্নে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, ভালো করে মুখস্থ করে রাখতে হবে। প্রথম মহাকাশচারী কে ছিলেন? মহাকাশচারী, প্রথম মহাকাশচারী কে ছিলেন? লিখে নে, প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। তবে হ্যাঁ, আমি যে এই প্রশ্নটা করলাম এর একটা ভুলও রয়েছে। যদি বলতাম যে মানুষ হিসাবে প্রথম মহাকাশচারী কে ছিলেন, সেটা হলো ইউরি গ্যাগারিন। দু নম্বর, ইনি হলেন কি? ইনি হলেন পুরুষ। দু নম্বর হলো প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? বলতে পারবি? প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? বল তাড়াতাড়ি। ভ্যালেন্তিনা
তেরেশকভা। ইনি ছিলেন কি? মহিলা। এখনো বাকি আছে। তাহলে প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভ্যালেন্তিনা তেরেশকভা। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন এবং পুরুষ? প্রথম ভারতীয় পুরুষ মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। এনাকে কিন্তু আবার চাঁদে পাঠিয়ে দিস না, ইনি কিন্তু মহাকাশচারী। ভারতীয় এবং পুরুষ তাহলে প্রথম ভারতীয় পুরুষ মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। পরের প্রশ্ন, হ্যাঁ মহাকাশচারী ভারতীয়, আমাদের ভারত থেকে প্রেরণ করা হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন হলো, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? এটা তো বলতে পারবি, বল। কল্পনা চাওলা। তাহলে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? কল্পনা চাওলা। পরের প্রশ্ন, যে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? সুনিতা উইলিয়ামস। তাহলে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন? সুনিতা উইলিয়ামস। তবে এখানে একটা কথা বলে রাখি যে সুনিতা উইলিয়ামস তিনি জন্মসূত্রে ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, ঠিক আছে, মানে জন্মসূত্রে তিনি ভারতীয় বংশোদ্ভূত। লেখা হয়েছে? লেখা হলে আমরা আজকের এই চ্যাপ্টারে এই পর্যন্তই স্টপ করব। বন্ধ করে দে।